নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ফেব্রুয়ারি 2022 সাবজেক্ট জিওগ্রাফি পূর্ণমান 20। ফেব্রুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে সমস্ত সাবজেক্টের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে এবং সেগুলো অ্যান্সার লিখে তোমাদের আবার স্কুলে জমা করতে হবে। তো সেই কোশ্চেনগুলোর ভিতরে তোমার যে ভূগোল যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। একের দাগে কী বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। 1 নম্বরের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য আমরা পেয়ে যাবো 3 নম্বর। একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। কী বলছে, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। কারেক্ট অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। 2 দাগে কী বলছে, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো লু, চিনুক, আদি, কাশ্মীর। তাহলে কারেক্ট অ্যান্সার চিনুক। 3 দাগে কী বলছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। ওকে, এবার আমরা চলে যাবো 2 দাগে। 2 দাগে কী বলছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ। 1 × 3 = 3। 1 নম্বর যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য আমরা পেয়ে যাবো 3 নম্বর। একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। ওকে, প্রথম, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে, এটা ভুল। 2 দাগে কী বলছে, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু ও অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়, এটি ভুল। 3 দাগে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, এটি ঠিক। আমরা চলে যাব 2 দাগে। কী বলছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 × 2 = 2। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেগুলোকে বলে এসএকিউ কোশ্চেন। তার জন্য আমরা পেয়ে যাব 2 নম্বর। একই উন্নতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে? সমষ্ণ রেখা। 2 দাগে কী বলছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। আমরা চলে যাব 3 দাগে। 3 দাগে কী বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 2 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য আমরা পেয়ে যাব 4 নম্বর। একটা প্রশ্নের মান 2। কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? অধঃক্ষেপণ জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশার উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে একটি অধঃক্ষেপণ নয়। 3 নম্বর দাগে 2 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। জলবায়ুর পরিবর্তন। পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিনিয়ত ঋতুর আগমনের অনিয়মিত বিলম্বিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। 2 নম্বর পয়েন্ট, হিমবাহের মাত্রাতিরিক্ত গলন। ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশালাকৃতি বরফের চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে, অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে, যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি। এবার আমরা চলে যাবো 4 দাগে। 4 দাগে কী বলছে, নিচের প্রশ্নটি উত্তর দেবো। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য আমরা পেয়ে যাবো 3 নম্বর। কী প্রশ্ন, কীভাবে কোনো একটা স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপ শক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সরাসরিভাবে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। পরে ওই উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে ওপরের বায়ুস্তরে সঞ্চারিত হয়। তাই নিচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। সাধারণভাবে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। একে উষ্ণতা হ্রাসের গড় বলে। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত হলে উচ্চস্থান অপেক্ষাকৃত শীতল হয়। উদাহরণ, বেশি উচ্চতার জন্য প্রায় নিরক্ষরেখা বরাবর অবস্থিত হওয়া সত্ত্বেও ক্যানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতের ওপর সারা বছর বরফ জমে থাকে। এই কারণে শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং এবং দিল্লি অপেক্ষা সিমলার তাপমাত্রা সারা বছর। এবার আমরা চলে যাবো 5 দাগে। 5 দাগে কী বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্রসহ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো চিত্রটা তোমরা দেখে নাও। দেখো চিত্রটা ভালোভাবে দেখে নাও তোমরা চিত্রটা।
উচ্চতা তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, যথা ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার বলে। মেরু অঞ্চলে এর উচ্চতা প্রায় 4 কিমি। বায়ুমণ্ডলে এই স্তরে আমরা বাস করি। 2 নম্বর পয়েন্ট কি বলছে, এই স্তরে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি থাকে। এই জন্য এই স্তরে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলি ঘটতে দেখা যায়। বায়ুমণ্ডলে মোট গ্যাসীয় ভারের প্রায় 75% গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুর ঘনত্ব, বায়ুচাপ সবচেয়ে বেশি। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিমি পর্যন্ত অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি কিছুই হয় না বলে একে ট্রোপোপজ বলে। এবার আছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শাক্তমণ্ডল বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি ও বজ্রপাত দেখা যায় না বলে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলো ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 55 কিমি ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার সীমারেখা স্ট্র্যাটোপজ নামে পরিচিত। 3 নম্বর পয়েন্ট রয়েছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোপজের উপরের স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিমি উচ্চতাযুক্ত স্থান পর্যন্ত যে অংশের উষ্ণতা কমতে থাকে তাকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। এবার আমাদের 4 নম্বর পয়েন্ট রয়েছে আয়নোস্ফিয়ার। মেসোপজের পর 500 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরের বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। তড়িৎযুক্ত কণা বা আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। মেরুজ্যোতি বা মেরুপ্রভা এই স্তরে দেখা যায়। এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠে সৃষ্ট বেতার তরঙ্গগুলি এই আয়নোস্ফিয়ারে প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেতার সংযোগ রক্ষা করা যায়। এক্সোস্ফিয়ার। আয়নমণ্ডলের উপরের দিকে 600 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ুস্তরকে বহিঃমণ্ডল বা এক্সোস্ফিয়ার বলে। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এখানে বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থায় থাকে। এক্সোস্ফিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে গিয়েছে। এবার আমাদের চলে যাবো ম্যাগনেটোস্ফিয়ার। বহিঃমণ্ডলের উপরে 1500 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত প্রায় বায়ুশূন্য অঞ্চলটিকে চৌম্বকমণ্ডল ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি প্রোটন ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র রয়েছে। ওকে, সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে অন করে দেবে। তাহলে ইউটিউব এডুকেশন রিলেটেড সকল ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের মোবাইলে চলে যাবে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।